আমি নাদিয়া হক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আজকের আড্ডার টপিকটা কিন্তু অনেক কিউট একটা টপিক বলে দিচ্ছি। আগে জানিয়ে দেই আমাদের স্টুডিওতে কোন দুজন বন্ধু আছে আজকে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন ইশরাত শবনম, কান্ট্রি ডিরেক্টর প্র্যাকটিক্যাল অ্যাকশন। তার পাশেই আছেন এরিকা শুভ্রা হালদার, ফ্রিল্যান্স কনসালটেন্ট। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। খুব ভালো। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, খুবই ভালো আছি। ভালো লাগছে আপনাদের দুজনকে পেয়ে। আপনারা দুজনেই কি আগে থেকেই চশমা পরেন? মানে মিলে গেছে। খুব ভালো লাগছে এবং আমাদের আজকের আড্ডাটা আমার মনে হয় খুব ভালো হবে, কারণ টপিকটা একটু কিউট আছে। আমি আমাদের বন্ধুদের বলে দিই আজকের আড্ডার টপিক কি। মেলে দিলাম ইচ্ছে ডানা। আমাদের ইচ্ছে করে অনেক কিছু করার জন্য, মাঝে মধ্যে ইচ্ছেগুলো কিন্তু এরকম চুপসে যায়, কিন্তু আমরা চাইলেই প্রায় সময় আমরা মেলে দিতে পারি আমাদের ইচ্ছে ডানাগুলো। এই টপিক নিয়ে আড্ডা হবে। তাড়াতাড়ি জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমাদের তো এত কিউট একটা টপিকে অবশ্যই যাব, পরে যাচ্ছি। আপার কাছে আসি আগে। অনেক আগে মনে হয় আপনার সাথে একবার আড্ডা হয়েছিল, তাই না? সো আপনার মানে দিনকাল কেমন যাচ্ছে এবং নতুন কিছুর সাথে যুক্ত হয়েছেন কিনা জানতে চাই। দিনকাল ভালো কাটছে, কারণ আমি প্রতিটি দিনেই নিজের ইচ্ছে ডানাকে যতখানি মেলে দেওয়া যায় সেটার চেষ্টা করি। তো হ্যাঁ, নতুন কি যুক্ত হয়েছে বলতে হলো, আমি যে রোলে এখন আছি সেটি 6 মাস হলো আমি জয়েন করেছি প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে। নতুন অভিজ্ঞতা, আমার টিম অনেক বড়, এখানে অনেক চ্যালেঞ্জও রয়েছে, সেগুলো ম্যানেজ করতে হয়। আর এরই সাথে আমার নতুন একটা ভেঞ্চার রয়েছে, সেটা হচ্ছে আমি ক্যারিয়ার কাউন্সেলিং করতে খুব ভালোবাসি। তো প্রফেশনাল এন্ডে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি, প্যাশনেট স্পিরিট। তো সেখানে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এটাও আমার খুব ভালো লাগছে। আচ্ছা, মাঝে মাঝে আঁকাআঁকি করি, সেটাও ইচ্ছে ডানার এই আরেকটা রং। এই তো চলছে। আঁকাআঁকি করতে আসলে ভালো লাগে। মানে হয় কি, অনেক সময় দেখা যায় আমি হয়তো আর্টের স্টুডেন্ট না, আমি পারি না, বাট নকশা করতে, কালার নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই না? মনটা আসলেই তখন একদম রিফ্রেশ হয়ে যায়। আপার কাছে যাই, ওই সেম আপনারও মানে ইদানিং কি করা হচ্ছে? কোনো কিছুর সাথে কি, নতুন কিছুর সাথে কি যুক্ত হয়েছেন কিনা? হ্যাঁ, আসলে আমিও ডেভেলপমেন্ট সেক্টর থেকে একটু বের হয়ে এসে চিন্তা করছিলাম যে একটু ডিফারেন্টলি কিভাবে আবার আমাদের সেক্টরেই কন্ট্রিবিউট করা যায়। তো সেখান থেকেই অ্যাভান্স গ্লোবাল কনসাল্টিং ফার্মে জয়েন করা, আর পাশাপাশি জিমার্ক কনসাল্টিং ফার্মের সাথেও কাজ করছি। তো যেহেতু আমার সবসময় ইচ্ছে করে একটু মানুষের কাছাকাছি থাকবো, আবার একটু ভিন্ন রকম কিছু কাজেও থাকবো, নিজেকে জড়িত করব, সেই জন্য কিছু স্টাডির সাথে আছি। আবার একটু অনলাইন কার্যক্রমও করছি, কিভাবে একটু নতুন প্রজন্মকে তাদের দক্ষতা উন্নয়নে আর ভূমিকা রাখা যায়। তো এরকম একটু ডিফারেন্ট অ্যাসাইনমেন্টে, মানে একটু বাধা থেকে বের হয়ে এসে আমি একটু, যাকে বলা যায় যে একটু ডানা মেলে একটু খোলাখুলি কাজে যুক্ত হয়েছি। চমৎকার। এই যে ডানা মেলার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের এই যে কথা বলা, হ্যাঁ, আপনি যা চাচ্ছেন, যাকে বলতে চাচ্ছেন, যে বাবাকে বা মাকে হয়তো বলতে চাচ্ছেন আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা কিন্তু অনেক সময় এই ভালোবাসাটা এক্সপ্রেস করতে পারি না, তাই না? সো একেবারে এই এক্সপ্রেশনটাই হচ্ছে ডানা মেলে ধরার মতো, তাই না? সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ছোটবেলা থেকে এই পর্যন্ত বাবা মাকে কখনো কি আপনার ভালোবাসা এক্সপ্রেস করতে পেরেছেন কিনা? অনেকভাবে এক্সপ্রেস করতে পেরেছি। আর ইচ্ছের এই ডানা মেলার গল্পটা তো আসলে ছোটবেলা থেকে শুরু হয়, তাই না? স্বপ্ন থেকে ইচ্ছে, স্বপ্নগুলো আস্তে আস্তে আমাদের ইচ্ছে হয়ে দাঁড়ায়, কোনোটা পূরণ হয়, কোনোটা পূরণ করার জন্য আমরা বাকি জীবন কাজ করতে থাকি। তো বাবা মাকে ভালোবাসা, সত্যি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাহ। তো সেই জায়গা থেকে হলো স্পেসটা কিন্তু এই 3 জনের মধ্যেই আবদ্ধ ছিল, এবং আমরা চেষ্টা করেছি যতখানি নিজেদেরকে ডেভেলপ করে নেওয়া যায়। আমার বাবা মা আমাকে সময় দিয়েছেন, আমি আমার বাবা মার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এবং হ্যাঁ, সুযোগ খুঁজে নেওয়া। ছোটবেলা যেহেতু একমাত্র সন্তান ছিলাম, অনেক সময়ই কিছুটা বাধো ব্যাপার ছিল, বা এক ধরনের কনজারভেটিভ এনভায়রনমেন্টের মধ্যে বড় হওয়ার কারণে প্রকাশভঙ্গি ভিন্ন ছিল, হয়তোবা জড়িয়ে ধরা ছোটবেলার যে অভিব্যক্তিগুলো থাকে, তাই না? কিন্তু সময়ের সাথে বুঝতে পেরেছি যে আসলে ভাষায়ও প্রকাশ দরকার। সেটা আমি বলবো যে হয়তো সন্তানের মা হওয়ার পরে আরেকটু বেশি করে বুঝতে পেরেছি যে না, আসলে এই প্রকাশটা আসলে নিজে যখন ওই রোলে এসেছেন, হ্যাঁ, যে প্রকাশটা আরেকটু বড়সড় হওয়া দরকার, আড়ম্বরের সাথে হওয়া দরকার।
হ্যাঁ, তখন থেকে বাবা মার সাথে আসলে সেই কথোপকথনে যাই যে তোমরা না থাকলে আমার জীবনটা কতটুকু অপূর্ণ থাকতো কিংবা কতটা ভিন্ন হতো সেই জায়গাটাতে। বাহ, চমৎকার। তারাও চেষ্টা করেন একইভাবে প্রকাশ করতে, মেয়ের সাথেও সেই স্পেসটা এখন থেকে, যেহেতু নিজে শিখেছি ছোটবেলা বলতে পারতাম না, সেই স্পেসটা এখন তৈরি করার চেষ্টা করছি, যাতে হলো যে আমাদের মাঝে যেন কখনো কোনো দূরত্ব না থাকে। এটা খুবই খুবই দরকার, যাতে সে তার মনের ইচ্ছের ব্যাপারগুলো আপনাকে বলতে পারে, শেয়ার করতে পারে। তাহলে তো তার স্বপ্ন এবং তার স্বপ্নের সাথে আপনার যে এই যে ওকে সাহায্য করার যে ব্যাপারটা, হ্যাঁ, সহযোগিতা করার যে ব্যাপারটা, সেটা কিন্তু মিলেমিশে পূরণ হওয়ার, স্বপ্ন ইচ্ছে যাই হোক সবকিছু পূরণ হওয়ার একটা পন্থা, তাই না? একদমই। আপনার কি মেয়ে একটাই? আমার একটাই মেয়ে, তার 14 বছর বয়স। সে ছবি আঁকে, আমার মতোই আঁকাআঁকি করতে খুব ভালোবাসে, সুন্দর করে কথা বলে, বাংলা শিখেছে খুব সুন্দর, যদিও ইংলিশ মিডিয়ামে পড়ে। আচ্ছা। তার বাংলার জন্য সে তার স্কুলে স্টার হয়ে উঠেছে আর কি। যখনই কবিতা, বক্তৃতা এই ধরনের কিছু থাকে, ভাষা দিবসের কোনো প্রকাশভঙ্গির জন্য ভিন্নতর উচ্চারণের দরকার হয়, তখন তার ডাক পড়ে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা পারিবারিকভাবেও আমাদের বাড়িতে এটা খুব চর্চা হয়। আমরা আমাদের শুক্রবার হয় রবীন্দ্রনাথ কিংবা নজরুলের গান দিয়ে, আমার বাবা একটু কবিতা আবৃত্তি করেন, আমার মা হয়তো তার সাথে একটু তাল মেলান, তো এইভাবেই। তো হ্যাঁ, মেয়েকে সেই মানে মনোভাব প্রকাশের জন্য যতখানি ইচ্ছে ডানা ব্যক্ত করার জন্য যতখানি জায়গা দেওয়া দরকার, সেই চেষ্টাটাই আসলে এখনকার স্বপ্নমের ইচ্ছা। আসলে এরকম হওয়া উচিত, তাই না? আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কিভাবে বাবা মাকে ভালোবাসার কথা বলতেন বা বলেন? এইখানে আসলে স্বপ্ন আপার সাথে আমার একটু মিল আছে কিছু কিছু। আমিও বাবা মার একমাত্র সন্তান, তো ওইটা আমিও ফিল করেছি, দেখেছি যে একটা ছোটখাটো, মানে যেভাবে এক সাইডে তারা ফ্রিও ছিলেন, আবার অন্য সাইডে একটা ছোটখাটো শাসনও ছিল, একটা মানে বলা যায় যাকে যে আনইনটেনশনাল ব্রিজের মতো, হ্যাঁ, যে তারা চাইতেনও যে ফ্রি থাকবো, আবার সেই সাথে এত না যে সব রকম মানে বাধার বাইরে থাকবো। সো এটা একটা খুব বিউটিফুল কিন্তু কানেকশন। সো যেটা আপার মতো আমারও, যে হয়তো ওভাবে আজকালকার জেনারেশনের মতো ওপেনলি প্রকাশ করা হয়নি, বাট এখন চেষ্টা করি বলতে বা অ্যাপ্রিসিয়েশনটা দিতে। বা আমার মেয়েও আছে 6.5 বছর ছোট, তো ওর সামনেই ইচ্ছা করে বলি যে মানে তার গ্র্যান্ডমাদারও কিভাবে আমাকে সাপোর্ট করেছে, ওয়ার্কিং মাদার হয়ে কিভাবে আফটার অফিস মানে কর্মক্ষেত্র থেকে এসেও যে সে কন্ট্রিবিউট করেছে, পড়ালেখার খবর নেয়া বা আমাকে টেক কেয়ার করা, বেড়াতে নিয়ে যাওয়া স্কুল ছুটিগুলোর সময়। সো এই জায়গাগুলো আসলে এখন যখন আপা যেটা বললো এক্স্যাক্টলি সেম, যে আমি যখন মার জায়গায় পড়েছি, যে আমি নিজে এখন কাজ করছি, আমার মেয়ে বড় হচ্ছে, তা এখন আমি ফিল করি যে আমাকে যদি কেউ একটু অ্যাপ্রিসিয়েট করে আমার ভালো লাগবে, বা আমার মেয়ে যখন জড়িয়ে এসে বলে যে আমি আই লাভ ইউ, তখন কিন্তু সারাদিনের কষ্টটা কমে যায়। সারাদিন যত স্ট্রেস থাকি, জ্যাম বা অফিসিয়াল হয়তো প্রেশার, হ্যাঁ, বা বাসার কিছু হয়তো ডিস্টার্বিং, বাট ওই যে মেয়ে যখন এসে বলে যে মাম্মি তুমি অনেক কষ্ট করেছো আমার জন্য, থ্যাংক ইউ, তো তখন কিন্তু একটা মানে সেরকম আনন্দ লাগে। তো তখন মনে হয় মাকে একটা ফোন দিই, যেটা হয়তো আপা যেটা বললো হয়তো 3 বছর আগেও হয়তো ফিল করতাম না। হ্যাঁ, তো এখন যেভাবে দিন যাচ্ছে, রোল চেঞ্জ হচ্ছে, আমি ওভাবে প্রকাশটা ডিফারেন্টলি করছি। আপা যেখানে বললেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে আমার মানে ইচ্ছেগুলোর ডানামালায় মা যেরকম ভূমিকা রেখেছিল, তো এখন আমিও চেষ্টা করি, বাট ওই যে ভালোবাসার প্রকাশটা অবশ্যই চেঞ্জ হয়েছে। আর আমিও চেষ্টা করছি যে নতুন জেনারেশন, মানে আমার মেয়ে তো 6.5 বছর, জেনারেশন আলফায়, তো এরা আরো ডিফারেন্ট, মানে এদের ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট। ও মাঝে মাঝে কার্টুন ক্যারেক্টার এমন এমন নাম বলে যেগুলো আমি জানিও না, তো ওই ব্রিজিংটা করে ওরা হচ্ছে মাঙ্গা পড়ে, কমিক পড়ে, তারপরে হচ্ছে এনআইএম ক্যারেক্টার গুলা, ওরে বাপ রে বাপ, আল্লাহ, তাদের গানের চয়েস এত চেঞ্জ আপাত, দেখা যায় যে আমারও সেগুলো শুনতে হচ্ছে। তো ভালোবাসা প্রকাশ এভাবেই মানে চেঞ্জ হচ্ছে। তা আমি দেখা যায় 3 জেনারেশন যখন এক হই, যে আমার মা, আমি বা আমার মেয়ে, তখন ওই কমন পয়েন্টগুলি আনাটাও একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বাট দিন শেষে হয়তো নিয়ে আসি যে গান। আমার মানে আমি দেখেছি আমাদের জেনারেশন গুলাতে আমাদের ইচ্ছে থাকে যে একটু বলবো মা আমি তোমাকে ভালোবাসি, বা বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আবার ওই যে একটা আপনি বললেন হালকা একটা ব্যারিয়ার আছে, ওটার জন্য আবার একটু লজ্জা লজ্জা আসলে সেই প্র্যাকটিসটা আমাদের মধ্যে তেমন ভাবে তৈরি করা হয়নি। হ্যাঁ, আর সময়ের সাথে যেটা হয় কি, যে এখনকার আমাদের সময়ের যেটা নতুন একটা চ্যালেঞ্জ আমি বুঝি, যে নতুন একটা অনুভূতি চলে এসেছে যে বাবা মাকে আসলে আর কতদিন পাবো,
এই বলার সুযোগটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের সাথে যে পিয়ার গ্রুপসে যারা আছে, অনেকে মা হারাচ্ছেন, বাবা হারাচ্ছেন, তখন মনে হয় আরেকটু বেশি ক্রেভিং হয় যে আহা আমি তো কখনো সেইভাবে বলিনি, আরেকবার মনে হয় বলি, আরেকবার বললে বোধহয় আরেকটু সুন্দর অ্যাকচুয়ালি লাগবে। আমাদের কালচারে এই ব্যাপারটা, হ্যাঁ, এই প্র্যাকটিস করার ব্যাপারটা কিন্তু ছিল না, তাই না? এখন আস্তে আস্তে আমাদের ছেলে মেয়েদের যেটা হয়েছে তারা এসে বলছে। সো ওখান থেকে দেখেন আমরা কিন্তু শিখাই আবার শিখি, তাই না? এই ব্যাপারটা কিন্তু খুব মজার যে শিখছি, আমি আমার মেয়ের কাছ থেকে শিখছি, আপনি আপনার মেয়ের কাছ থেকে শিখছেন কিছু কিছু জিনিস। এই যে জেনারেশনের যে মজাটা, হ্যাঁ, আমরা সবসময় একটা কথা বলি না, জেনারেশন গ্যাপ, উফ হয় না ওদের সাথে আমাদের হয় না, কিন্তু ওরা যেমন আমাদের কাছ থেকে শিখে আমরাও তেমন ওদের কাছ থেকে শিখি, তাই না? এই স্কুল থেকে মাদার্স ডে তে এখন যেমন দেখি কি বাচ্চারা বিভিন্ন ক্রাফটস বানিয়ে নিয়ে আসছে, হ্যাঁ, ডে কেয়ারেও মাদেরকে গিফট দিচ্ছে। তো এই যেটা বললেন আপনি যে এই প্র্যাকটিসগুলো আমাদের জেনারেশনে ছিলই না বলা যায়। তো এই যে অ্যাপ্রিশিয়েটিভ বা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, এটা যে কতটা ইম্পর্টেন্ট, তো সেটা মানে আসলে আমরা শিখছি ওদের থেকে। হ্যাঁ, এবং এই যে বললাম যে আজকে আমাদের টপিকের সাথে আসলেই মিলে গেছে যে ইচ্ছেগুলোকে আমরা মেলে ধরি, তাই না? মেলে ধরাটা, যেমন আপনি স্টার্ট করেছেন, বাবা মাকে বলা আপনি স্টার্ট করেছেন, এটা কিন্তু শুনতেও খুব ভালো লাগে। আর আপনাদের কাছ থেকেই তো ওরা শিখছে, দেখছে যে হ্যাঁ এটাই হওয়া উচিত, এরকমই হয়, কালচারটা আসলে এটাই। আমার মেয়ে স্কুল থেকে এই কয়েকদিন আগে ভালোবাসা দিবসের সময় আমার জন্য ছোট্ট কিছু গিফট নিজে টাকা জমানো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। সেটাকে প্যাক করেছে, টেডি বিয়ার স্টিকার্স, তারপরে একটা ছোট্ট নোটবুক, আমি লিখতে খুব পছন্দ করি, আমার জন্য একটা নোটবুক এনেছে। তো ইট মেড মি রিয়েলি ফিল স্পেশাল, এবং সেও খুব খুব হোলসাম ফিল করছে তারপরে যে মাম্মা আমি তোমাকে এটা দিতে পেরেছি, তোমার কি ভালো লেগেছে? এবং ওটা আমি কয়েকদিন ব্যাগে ক্যারি করলাম, আমি স্টিকারটা স্টিক করলাম যেখানে যেখানে, সে দেখলো যে হ্যাঁ হার লাভ গট অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, তো এই যে অ্যাপ্রিসিয়েশনটা আমিও সত্যি সত্যি ভাবলাম যে কি সুন্দর একটা ছোট্ট জেস্টার, তাই না? সে বড় কিছুতে যায় না, ছোট্ট একটা নোটবুক, কয়েকটা স্টিকার্স দিয়েছে, এটা দিয়ে ও কিন্তু প্রকাশ করে ফেললো যে আসলে ও বলতে চায়, ওরও ইচ্ছে আছে যে এই ভালোবাসার প্রকাশটা সুন্দর করে আমার কাছে খুব সুইট ওয়েতে করবে। আমার শুনতেও খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম, মানে একেবারে এই যে স্কুল লাইফে, হ্যাঁ, কিছু কিছু ইচ্ছে ছিল না যে এখন মনে পড়লে মনে হয় আল্লাহ কি উইয়ার্ড ইচ্ছে। হ্যাঁ, যেমন আমি ছোটবেলায় সবসময় আমি বলি এই কথাটা, আমার ইচ্ছে ছিল আমি ট্রাক ড্রাইভার হব। তো আস্তে আস্তে যখন আমি বুঝতে পেরেছি আসলে না, আমার ট্রাক ড্রাইভার হওয়া যাবে না। সো এরকম কোনো ইচ্ছে ছিল আপনাদের? আমি আপার কাছে আগে যাই। আমার একটু বোরিং ইচ্ছা ছিল, মা এয়ারলাইন্সের মেডিকেল সেন্টারে ছিল দেখে তো বেশ যাতায়াত থাকতো এয়ারপোর্টে, তো মানে মজাটা, ইচ্ছেটাও যে চেঞ্জ হয় বয়সে বয়সে। আমি আপনার টপিক থেকে একটু ওখানে টাচ করব। তো প্রথম হতে চেয়েছিলাম পাইলট। ওখান থেকে যখন বুঝলাম যে চশমার কাছে চলে যাই, যখন বুঝলাম চোখে পাওয়ারের সমস্যা, বুঝলাম যে আমি পারবো না এটা, মানে পরে বুঝেছি এটা মিস থট ছিল। তো যাই হোক, ইচ্ছে চেঞ্জ হতে থাকলো। প্রথম স্বপ্ন ছিল পাইলট হব, পরে ভাবলাম আচ্ছা স্টুয়ার্ড হই, দেন আবার বাইরে চলে আসলাম, আবার পরে মনে হলো আচ্ছা ট্রাফিক কন্ট্রোল হই, প্লেনের কন্ট্রোল করব। মানে ওই এয়ারপোর্ট কেন্দ্রিক যা যা জব ছিল, মানে এক একবার আমার এক একটা ইচ্ছে হতো। হ্যাঁ, মানে ভেতর থেকে আস্তে আস্তে বাইরে মনে হলো আচ্ছা তাহলে আমি সিকিউরিটি হই। তো এরকম খুব উইয়ার্ড। এখন তো ভাবি যে কিছুতে যোগাযোগ থাকবে ওই একই ওই প্রফেশনের সাথে থাকবো। তো এইটাই আমার ছোটবেলায় এত বেশি এই উইয়ার্ড ইচ্ছাটা ছিল যে খালি চেঞ্জ হতো। মা চাইতো আচ্ছা পাইলট, হ্যাঁ, আমি আবার বললাম না থাক স্টুয়ার্ড, ওটা পড়াশোনা বেশি। তো এরকম খালি চেঞ্জ হতো। এখন দেখি ওটা মেয়ের মধ্যে আছে, সেও মাঝে মাঝে একটু বলে, যদিও ছোট 6.5 বছর, বাট সে বলে যে মাম্মি আমি কি মানে আপনার মতো, একদিন সে ওটাও বললো যে আমি কি ট্রাক চালাবো। কেন, মানে অল অফ আ সাডেন কমন একটা ইচ্ছে। হ্যাঁ, আপুর কাছ থেকেও শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক বেশি জমে গেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছ থেকে শুনি, ছোটবেলার সিলি সিলি ইচ্ছেগুলো কি কি ছিল? আমার খুব সিরিয়াসলি ইচ্ছে বলতে হচ্ছে, আমি যেহেতু আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম, আমার পড়াশোনার দিকে তাদের সবসময় ফোকাস ছিল। আমার অ্যাটেনশন যেন কখনো সেখান থেকে না সরে। একদম এরকম। হ্যাঁ, কিন্তু এই জন্য আমার নিজের মনোযোগ খুব বেশি থাকতো না। মানে আমি পড়তাম যে হ্যাঁ আমার উপরে কিছু এক্সপেকটেশন আছে, হয়তো বা কিছু মেধা, কিছু ব্রেন হয়তো আল্লাহ তাআলার তরফ থেকে ছিল দেখে আর কি উতরে যাওয়া গেছে আর কি। সবসময় ভালো রেজাল্ট নিয়ে করেছি। আমি বুয়েট থেকে পাশ করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, তো যে কারণে হচ্ছে যে আমার ইচ্ছাগুলোকে খুব মানে দুষ্টু ইচ্ছা, লক্ষ্মী ইচ্ছা, সমস্ত কিছুকে একদম খুব খাপে খাপে বেঁধে বেঁধে রেখে রেখে বড় হতে হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার আঁকার শখ খুব ছোটবেলা থেকে ছিল। আচ্ছা। আর আমারও ওই যে পাইলটের মতো এরিকার সাথে অনেক কিছু মিলে যায়। হ্যাঁ, আমার তখন পাইলট হতেও ইচ্ছা করতো। এখন ওই যে আমি আমার ক্যারিয়ারের চ্যানেলের কথা যেটা বললাম, তো ওটা ফিগার আউট করতে গিয়ে আমি কন্টেন্ট যখন নিজে ভাবি, তখন আমি আবার লুক ব্যাক আমার চাইল্ডহুডের দিকে। তো তখন আমি চিন্তা করি যে আমি তখন একজন খুব চৌকস প্রফেশনাল হতে চাইতাম। আমি কিভাবে ব্যাগ ক্যারি করব, আমি কিভাবে মিটিং রুমে ঢুকবো, আমার এটা আর কিরকম হবে, আমি কি পশ্চার নিব, কিভাবে প্রেজেন্টেশন দিব, মানে আমি এই বিষয়গুলো তখন থেকে মনে মনে মাথার ভিতরে রিহার্স করতে থাকতাম। তো এটা আমাকে অনেক হেল্প করেছে পরে, অবশ্যই আমার ক্যারিয়ারে অনেক হেল্প। এটা কিন্তু হেল্পফুল। হ্যাঁ, মানে ওই সময়টাতে উনি পশ্চার জেস্টার মানে খেলার ছলে একটু গ্রুম আপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তখন এখন ভাবলে মনে হয় অনেক পাকামো করতাম ওইটা, কিন্তু আমি ওইটা ভাবতাম আর কি যে কি পোজে আমি মিটিং রুমে ঢুকবো, কি করে আমি মানে লুক থ্রু করব, প্রেজেন্টেশনে আমি কিভাবে গম্ভীর কথাগুলো বলবো। তখন তো গম্ভীর কথার কিছু ছিল না ছোটবেলায়, কিন্তু আমি এই ভাবগুলো, এই জিনিসগুলোকে নিজের মাথায় তখন আমি রিহার্স করতাম, এবং এই বহুবার রিহার্স করাতে হয়তো বা পরে এসে আমাকে কম খাটুনি খাটতে হয়েছে। এবং কোনো না কোনোভাবে আপনার আনকনশিয়াস মাইন্ডে এই ব্যাপারটা অ্যাড হয়ে গেছে, মানে যুক্ত হয়ে গেছে। এখন আপনি চাইলেও ওটার বাইরে করতে পারবেন না। এটা আপনার জন্য একটা ভালো প্র্যাকটিস। ভালো প্র্যাকটিস। তো আমরা ওনার ক্ষেত্রে বলতে পারি ওনার ইচ্ছেগুলো ডানা মেলেছে ছোটবেলায়। বোকা বোকা ইচ্ছার মধ্যে একটা যেমন এখনো আছে, হ্যাঁ, প্যারাগ্লাইডিং করতে খুব ইচ্ছা করে। তো আমি তখন মানে আমার কলিগরা যারা, আমরা অনেক যখন বিদেশে ট্যুর থাকে তো সবাই প্ল্যান করে, আপু এবার প্যারাগ্লাইডিং করব, এবার বানজি জাম্পিং করব। আমি বলি করো করো, আমার মেয়েটা 18 বছর হয়নি, তারপরে আমি এইসব রিস্ক নিব। তার আগে পর্যন্ত একটু নিজের ইচ্ছার কিছু কিছু ডানাকে একটু একটু ধরে রাখতে হচ্ছে। তারপরে হয়তো হ্যাঁ পোস্টপন, হ্যাঁ নট ইয়েট একদম বন্ধ, কিন্তু এই ধরনের ইচ্ছাগুলো আমার খুব মজা লাগে। আমি প্যারাগ্লাইডিং এর ভিডিও খুব দেখি, কেমন করে সে ডানা মেলাটা সত্যি সত্যি কি, সেটা কিন্তু আসলে সেই ভিডিওগুলো দেখলে বোঝা যায়। বাহ, আসলেই করা উচিত। আমি শুনেছি একবার যে প্যারাগ্লাইডিং করেছে বা হোয়াট এভার এইসব রিস্কি যেসব খেলা আছে, তারা কিন্তু জীবনের অন্য মিনিং খুঁজে পায়, এবং তাদের মধ্যে ওই যে আড়ষ্টতা বা এরকম ভয় কাজ আর করে না কোনো দিকে। সো আমার মনে হয় করা উচিত। করবো, হ্যাঁ, আপনি পোস্ট করবেন, আমরা দেখবো। আমার আবার তখন লেডিস ক্লাবে এসে বলেও যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার কেমন ছিল, কেমন ছিল, খুব উপর থেকে নিচে দেখতাম। আমার মনে হয় আমি এক্ষুনি পড়ে যাব, মাথা ঘুরে। মজার ব্যাপার হচ্ছে আমি কখনো আমার খুব ভালো লাগে পাহাড়, হ্যাঁ, মানে উঁচু জায়গায় যেতে ভালো লাগে, কিন্তু উঁচু থেকে আবার নিচে দেখতে পারি না। আমার এই লেভেলে দেখতে হবে, একদম আই লেভেল, এটা থাকতে হবে। এমন ঘটনা আছে যেটা হচ্ছে ওই যে থাকে না রাস্তায় তো এখন বড় বড় গর্ত হচ্ছে, কাজ হচ্ছে, কিসের কাজ। আজকেও আমি একটা দেখলাম অনেক বড় একটা গর্ত, সো ওদিকে এরকম সাইনবোর্ড দেয়া আর কি। সো আমি এমনিতে সাইনবোর্ডের ওদিক থেকে এমন করে দেখে আমার মাথা ঘুরে উঠলো, কারণ ওটা হচ্ছে অনেক ডিপ। সো আমার এই দেখাটা না, মানে আমি নিজেকে নিজে বকা দিলাম, কেন দেখলাম, এটা আমার আপনার সাথে অনেকখানি রিলেট করতে পারছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমি আর আমার মেয়ে শ্রীলঙ্কা গিয়েছিলাম, একটা অফিসিয়াল ট্যুর ছিল, ওকে সাথে নিয়ে গিয়েছিলাম, 2 দিন এক্সটেন্ড করেছি। তো আমরা একটা রক ক্লাইম্বিং এক্সপিরিয়েন্সে গিয়েছিলাম। তো ওই রক ক্লাইম্বিং এ ওঠার সময় কিন্তু হ্যাঁ ইট ওয়াজ টায়ারিং, আসলে খুবই এনার্জি চলে যাচ্ছিল, রোদ ছিল, ঘেমে যাচ্ছিলাম আমরা, কিন্তু এক্সাইটমেন্ট ছিল যে আমরা সামিটে যাব। সামিট পর্যন্ত গেছি। তো যখন উঠছি তখন আমি ভাবছি যে উঠে তো যাচ্ছি,
নামার সময় কি করব। তা আমি সত্যি কথা একবারও নিচে তাকাইনি, আমি সিঁড়িটার দিকে তাকিয়ে থাকি যে না আমি কোথাও উঠিনি, আমি জাস্ট একটা ট্রাভেল করছি আর কি, আমি ফ্ল্যাটের উপর দিয়ে ট্রাভেল করছি, আমি এইভাবে নেমে গেলাম। মানে ওই নিচে দেখলেই সমস্যা, নিচে দেখলেই যা ঘটনা ঘটে নিচে দেখলেই ঘটে, এমনিতেই ঘটে না। আমি খুব কনসিয়াসলি নিচে আর তাকাচ্ছিলাম না, উপর দিকে তাকিয়ে তাকিয়ে নেমে গেছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন নতুন কোনো ইচ্ছে কি আছে কিনা যা ডানা মেলার জন্য প্রস্তুত কিন্তু আর একটু সময় লাগবে, একটু শুনি। হ্যাঁ, আপনার মতো মানে ট্রাভেলিং আমারও ওয়ান অফ দ্য হবি। তো আমিও খুব পছন্দ করি যখনই সুযোগ পাই বের হয়ে যেতে। তো আমার খুব ইচ্ছা ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া, তো যতটুকু পারি, একবারে না হোক, ভেঙে ভেঙে, মানে ইউরোপ ট্যুর বা একটু এদিক সেদিক। তো আমারও মেয়ে বড় হচ্ছে, চাই যে দুটো ব্যাগ নিয়ে বের হয়ে পড়বো। যারা ওই যে ব্যাকপ্যাকার্স ট্রাভেল করে ওদের দেখে খুব মজা পাই, যে তারা কিন্তু চিন্তা করে না আবার ক্লোদিং। হ্যাঁ, আমরা যেমন যে ঈদের শপিং নিয়ে এত ব্যস্ত, ওরা কিন্তু আপা আমি নেপালে যখন ট্রাভেল করেছিলাম কিভাবে ছেঁড়া ফাটা প্যান্ট পরে, হ্যাঁ একটা চেঞ্জ, দ্যাটস ইট। আমাদের তো এতটুক ব্যাগ নিয়ে ওখানেই হচ্ছে জুতা, আরেকটাতে হচ্ছে কাপড়, আরেকটাতে হচ্ছে টয়লেট্রিজ, মানে লাগেজের শেষ নেই, লাগেজের শেষ নাই। কিন্তু আর ওরা কি এরকম একটু ব্যাকপ্যাকার্স মোডে যদি পারি, হ্যাঁ, ট্রাভেলে বের হয়ে যেতে, তো এটা একটা ইচ্ছে যেটা আমি সুপ্ত বলবো না, এটা অলরেডি প্রকাশিত, বাট ওই যে বিকশিত হওয়ার অপেক্ষায় আছি। তো হয়তো কোনোদিন পূরণ হবে, বাট ওই যে সব ইচ্ছের পেছনেই তো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা আপনারা বলছিলেন যে নিচে ভয়, সেরকম লাইফেও তো অনেক অবস্টাকলস থাকে। বাট আশা করি সবার সাপোর্ট পেলে, নিজের যদি ইচ্ছা শক্তিটা অনেক অদম্য থাকে, অবশ্যই আমরা পারবো আমাদের সেই ইচ্ছেগুলো ডানা ফেলতে। বাহ বাহ, চমৎকার। বিজনেস করার কি কখনো ইচ্ছে হয়েছে? এটা তো আসলে একটা পোকা, যেটা থাকে, আমি জানি না, প্রত্যেকটা মানুষের মাথায় থাকে। কিন্তু এটা ভালো কথা বলেছেন। তো পোকাটা গত 3-4 বছর ধরে একটু বেশি জ্বালাচ্ছে, জানি না কেন। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি বিজনেস ফ্যাকাল্টিতে ঢাকা ইউনিভার্সিটির, বাট কাজ করেছি আবার আসলে উন্নয়ন সেক্টরে। তো সবাই আমার প্রত্যেকটা জবেই জিজ্ঞেস করতো, যখনই আমি যেতাম মাঠে, আমার লোকাল রুরাল কমিউনিটিতে, সবার প্রশ্ন এটা থাকতো যে আপা কেন এই সেক্টরে, মানে আমার থাকারই কথা না, এরকম একটা বিষয়। হ্যাঁ, জানি না নামের জন্য কিনা, বাট এই প্রশ্ন সবসময় করতো, আপনি বিজনেস পড়ে এই মাঠে ঘাটে গরু ছাগল কেন দিতে আসলেন? হ্যাঁ, লাইভলিহুড প্রোগ্রামে যখন আমি এটা বুঝি না, মানে এই একটা কি বলবো ট্যাবু। হ্যাঁ, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার থেকে পড়াশোনা করেছি, অনার্স অ্যান্ড মাস্টার্স। সো আমার ফিল্ড তো পুরো আলাদা। আলাদা বলতে আমি বিভিন্ন সেক্টরে জব করেছি, বিভিন্ন, মানে এয়ারলাইন্স থেকে শুরু করে 4 হুইলার্স থেকে শুরু করে 2 হুইলার্স, এমনকি RMG সেক্টর, বিভিন্ন। আমার ভালো লাগে একটু ঘুরে ঘুরে সবগুলোতে যাওয়া। আমারও মজা লাগে, একই কাহিনী তাহলে সবারই মনে হয়। আমার খুব ভালো লাগে। সো আমাকে জিজ্ঞেস করতো, আপনি তো টিচিং প্রফেশনে যাওয়ার কথা। তাকায় থাকি, কেন? বলে কি, যারা লিটারেচার থেকে বের হয় ওরা তো বেশিরভাগই টিচিং প্রফেশনে যায়, মানে এই যে ট্যাবুটা। হ্যাঁ, ওয়ারেস আমাদের 1-2 ছাড়া কেউই কোনো টিচিং প্রফেশনে যায়নি, বেশিরভাগ ব্যাংকার। পুরাই অপোজিট। তো এই যে বিজনেসের ছেলেপুলেরা বলতো যে তোমাদের কারণে আমরা ভাত পাবো না, কেন? তো তোমরাই যদি ব্যাংকে চলে যাও, আমরা কই যাব? অন্য ফিল্ড থেকে এসে ব্যাংকে ঢুকে যাচ্ছে, তাহলে যারা ব্যাংকের জন্য পড়েছে তারা কই যাবে? আসলে ওনার অবস্থা এরকম হয়েছে, তাই না? আচ্ছা, কখনো কি এরকম ইচ্ছে হয়েছে যে মানে পড়াশোনার ক্ষেত্রে আপনি সাবজেক্ট চেয়েছেন একটা, কিন্তু আপনি পেয়েছেন আরেকটা, এখন আপনার ফ্যামিলি চাচ্ছে অন্যটা, এরকম কি কখনো হয়েছে কি? মোক্ষম প্রশ্ন, এই প্রশ্নটা আমার জন্যই বানানো হয়েছিল। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার ক্রাইসিসটা একটু ডিফারেন্ট, কারণ আমার মেডিকেলেও হয়েছে, আমার ইঞ্জিনিয়ারিংয়েও হয়েছে, এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে আমি 3rd হয়েছি। এটা কোনো কথা? তো আমি যখন আঁকার শখ, হ্যাঁ, টু মেনি অপশনস ইজ নট অলওয়েজ গুড অপশন। এক্স্যাক্টলি। তো আঁকার শখটা তো বললাম, তো আমার তখন ক্রিয়েটিভ সাইডটা সত্যি সত্যি আমার, কিন্তু সেই ইচ্ছের ডানাটা পুরোপুরি মেলতে পারিনি। আর্কিটেকচারে পড়তে চেয়েছিলাম, এবং আমাদের যিনি ডিন স্যার, উনি বের হয়ে এসে আমার বাবাকে ভর্তি যেদিন আমরা ফর্মটাকে ফাইনালি অ্যাডমিশনের জন্য দিচ্ছি, তখন আমার বাবাকে বলেছেন যে আচ্ছা, ও তো 3rd হয়েছে, তার মানে ও যদি ভালো রেজাল্ট করলে ও টিচার হয়ে যেতে পারবে, আপনারা ওকে কেন আর্কিটেকচারে দিচ্ছেন না, আপনারা কেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দিচ্ছেন? হোয়াট হ্যাপেন, আমাদের পরিবার 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছে ও ডাক্তার, সবার ইচ্ছে, না, ও হলো বিল্ডিং বানাবে, ও সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই তৈরি হয়েছিল।
আরেক দল ছোট আর কি, ওরা মাইনরিটি হয়ে গিয়েছিল, আর্কিটেকচারটাই পড়ুক। তো দেখা গেল শেষ পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং জয় হলো, জয়যুক্ত হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি সেখানে চলে আসলাম। বা আপনাকে নিয়ে পুরো একটা মুভি বানানো যাবে। তো সেইভাবে তখন আর আর্কিটেকচার পড়া হলো না। পরে আমি বুয়েটে পড়ার সময় হলে তো আর্কিটেকচারের আপুরাও থাকতো, তো ওদের সাথে গিয়ে আমি কামলা খাটতাম, মানে একটু ধরতে পারবো, মডেলগুলো একটু বানাতে পারবো, মানে সেই যে ইচ্ছা, সুপ্ত ইচ্ছাটা মজাই আছে, একটু পূরণ হোক। হ্যাঁ, এবং ওরা আমাকে খুব পছন্দ করতো, কারণ আমি খুব এফিশিয়েন্ট কামলা ছিলাম, মানে খুব ভালো সাপোর্ট দিতে পারতাম। নিজের ইচ্ছায় কামলা কয়জন থাকে এরকম? মানে নিজে পড়া শেষ করে গিয়ে ওদের কাছে করে দিয়ে। বা এটা খুব ইন্টারেস্টিং। আরো শুনবো, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা কিন্তু অনেক অনেক বেশি মজার হচ্ছে। আপুর কথা শুনতে শুনতে তো আমার মনে হচ্ছে যে আমরা একটা মুভির মধ্যেই আছি। সো আপনারা যারা আপনাদের কথা আমাদের শোনাতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। এখন আপনার কাছ থেকেও একটু জেনে নেই, এই যে যেভাবে একটা জাতীয় ব্যাপার হয়ে গেছে, যে কোন সাবজেক্টে উনি পড়বেন, হ্যাঁ, তো আপনার কি এরকম কিছু ছিল কিনা? লাকিলি যখন ছোটবেলা ওই যে সায়েন্স না কমার্স না টাইমটা আসে, এই সময় একটা যুদ্ধ লাগে, কিন্তু তখন কিন্তু একটু হয়েছে, মানে আমি একটু ফার্স্ট গার্ল ছিলাম আগে, পরে তো ফেলটুস হয়ে গেছি। তো তখন ফার্স্ট গার্ল একটু ছিল, তো তখন ওই এক্সপেকটেশন, আমার বাবা মা পাশাপাশি স্কুলের, তো হেডমিস্ট্রেস হলিক্রসে তখন ছিলেন আমাদের সিস্টার রানী, তো উনি আমার ফাদার মাদারকে কল করলেন যে ওর কিন্তু সায়েন্স নিতে হবে। তা আমি তো বলতেছি না না না, কারণ আমার ড্রয়িং খুব খারাপ ছিল, আবার উল্টা। সো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড অফ সায়েন্সের ড্রয়িংস। তো আমি তখনই ডিসাইডেড যে না, সবচেয়ে কম আঁকাঝুঁকি যেখানে কমার্স, আমি এটাই পড়বো, এইটাই তখন আমার থট ছিল। তো পরে লাকিলি আমার বাবা মা আমার ইচ্ছার বাইরে যাননি। তো পরে সিস্টারও মন খারাপ করে আমাকে কমার্সেই দিলেন, যে হ্যাঁ সায়েন্স পড়াতে চাইলাম, মেয়েটা পড়লো না, ম্যাথে ভালো ছিল। তো এখানে আমার ইচ্ছে একটু আমার মধ্যেই থেকে গেছে। বাট লেটার অন যখন আবার আমি ভার্সিটিতে পড়ি, তখন একটু হয়েছে যে আচ্ছা অনার্স, এবার আমি গ ইউনিটে চান্স পেয়ে বিজনেস ফ্যাকাল্টি যখন পড়লাম, তো তখন একটা মজা হয়েছিল যে আমার ফ্যামিলি একটু অনেকে ছিল যে বুঝতে পারছিল না, তারা ভাবছিল ও আচ্ছা এটা তো অনার্স না বিবিএ, তাদের মনে হতো আচ্ছা বিবিএ তো ভালো। পরে আবার অনেকে বলতেছে আচ্ছা তুমি তো অনার্স করো নাই না, বিবিএ। ও মাই গড, আমি পরে হাসতাম যে ও এটাই তো ব্যাচেলার্সই তো অনার্স, জাস্ট কিডিং। তো এই মজাটা ছিল। সো আমার ইচ্ছেটা পড়াশোনার ক্ষেত্রে সবসময় পেরেছি আমি আমার নিয়ন্ত্রণে রাখতে। তো বাবা মা এখানে আমাকে খুব বেশি জোর করেননি লাকিলি। বাট জবের ক্ষেত্রে আবার একটু দেখা গেছে যে তাদের অনেক সময় আমার শুনতে হয়েছে যে ফ্যামিলি মিটিংয়ে বসেছে যে আচ্ছা ওকে তো এখন সাউথে পাঠাবে, একা একা লঞ্চ দিয়ে ওকে ট্রাভেল করতে হবে। তখন দেখলাম যে হ্যাঁ তারা খুব সিরিয়াস হয়ে গেল, সবাই খুব গোল মিটিং। হ্যাঁ, আবার আমি আমেরিকা যখন পড়তে যেতে চাইলাম সেকেন্ড মাস্টার্সে, তখনও সেটা যে আমি ফার্স্টবার আমার স্টাডি প্ল্যান ডিফার করেছিলাম। আর আমার চাচা বাবারা তারা মিলে ডিসাইড করলো যে না, ওকে একা আমেরিকা পাঠানো যাবে না। সো সেবার আমি যেতেই পারি। এটা কিন্তু প্রায় নারীদের সাথে হয়, প্রায় নারীদের সাথে হয়। বাট ওই ইচ্ছেটাও আমি শেষমেশ আবার 2 বছর পরে আমি এটা করেই ছেড়েছিলাম যে না, আমার একটা ইচ্ছা আছে, এবং আমার মা আমাকে সাপোর্ট করেছিল যে না, ও যেহেতু চাচ্ছে আর একটা মাস্টার্স করতে দেশের বাইরে, সো ওয়াই নট। সো এটাই, মানে ওই যে ইচ্ছা শক্তি যদি আবার প্রবল থাকে তাহলে আসলে সবার সাপোর্ট। এইটা একদম সত্যি কথা, এটা একদম সত্যি কথা। আপুর কাছ থেকেও চাকরির বিষয়ে একটু শুনতে চাই, কারণ আপনার যে অবস্থা পড়াশোনা নিশ্চয়ই ওখানেও কিছু না কিছু হয়েছে, শুনি। হ্যাঁ, সেখানেও আমি প্রথমে জয়েন করেছি ইন্টারমিডিয়েট পাশ করার পরে। তো আমার এই বুয়েটের যখন গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল, প্রথমে আমি জয়েন করেছি গ্রামীণ ফোনে। আমি নিজে জানতাম যে এটা স্টপ গ্যাপ, কারণ হলো আমার বাবা যেহেতু সরকারি চাকরি করেন, আমাকে সরকারি চাকরির লাইনেই হয়তো বা যেতে হবে, এরকম একটা এক্সপেকটেশন ছিল। এবং আমি তখন বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেল, আমি বাংলাদেশ ব্যাংকে ঢুকলাম। এরপরে আবার যেহেতু বাবা বিসিএস অ্যাডমিন ক্যাডারে ছিলেন, তো সেটাও একটু মাথায় ছিল, আচ্ছা ঠিক আছে এই পরীক্ষাটা তো দেব। এবং সামহাও অনেকের কিন্তু 3বার 4বার দিয়ে বিসিএস হয় না, এবং দে ড্রপ দ্য আইডিয়া। তা আমার প্রথমবার দিয়েই হয়ে গেল, আমার অ্যাডমিন ক্যাডারেই হলো, এবং আমি বাংলাদেশ ব্যাংকের চাকরির মাঝামাঝি একটা সময় একটা গ্যাপ নিয়ে আমি বিসিএস অ্যাডমিন ক্যাডারে জয়েন করলাম। তো
তো তারপরে আমি ওখান থেকে আসলে ওটা আমি কন্টিনিউ করি নাই, তখন কিছু জটিল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমি আবার অ্যাডমিন ক্যাডার থেকে ফিরে আসলাম, বাংলাদেশ ব্যাংকেই আমি আবার আগের পজিশনে জয়েন করলাম। তো এখানে তো তখন আমার একটা প্রসপেক্ট অলরেডি তৈরি হয়েছে, গভর্নর স্যার তখন আমাকে চেনেন এবং আমাকে তখন উনি ডেপুটেশনে দেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফেসিলিটি, এই প্রজেক্টটাতে দেন। এটা মিনিস্ট্রি অফ ফিনান্সের সাথে ছিল, খুবই এটার এখন 3rd ফেজ চলছে আর কি। তো ওটাতে আমি কাজ শুরু করি। তো ওখানে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে ওখানে যে সমস্ত ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলো আমার তখন মানে প্রজেক্টের যে ন্যারেটিভগুলো সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করতে শুরু করলো। আমার মনে হলো যে আমি তো আসলে এই ফিল্ডের সাথেই আসলে খুব বেশি নিজেকে অ্যালাইন্ড মনে করছি, ডেভেলপমেন্ট ফিল্ডের জিনিসপত্র, এভ্যালুয়েশন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, এগুলো আমাকে খুব, আমি বলবো আমার ন্যাকটা তখন আরেকবার জেগে উঠছে যে আসলে আমি সোশ্যাল এই সাইডগুলো আমার খুব বেশি ভালো লাগছে। তো তখন আমি একটা পর্যায়ে আসলে একটা সিদ্ধান্ত নিই, একটা দৃঢ় সিদ্ধান্ত, আমি বাংলাদেশ ব্যাংক থেকে তখন চাকরিটা ছেড়ে দিয়ে আমি ডেভেলপমেন্ট ফিল্ডে জয়েন করি এবং এই ডেভেলপমেন্ট ফিল্ডেই এরপর থেকে আছি আর কি। এটা 2012 সাল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে। ওয়াও। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি প্রথম যে গ্রামীণ ফোনে জয়েন করেছিলাম, আমার জয়েন করার 7 দিনের মধ্যে আমাকে ওরা ট্রেনার হিসেবে ট্রেনার্স গ্রুপে দিয়ে দিয়েছিল। তো মানে সবসময় এটা বলবো যে আমার বাবা মার ব্লেসিং, উপরওয়ালার ব্লেসিং, যে হচ্ছে আমাকে, আমি সবসময় লিডারশিপ পজিশনে ছিলাম, আমি যেখানে গেছি আমাকে পিকড মি অ্যাজ এ লিডার। তো এখনো আলহামদুলিল্লাহ আমি লিডারশিপ পজিশনে আছি। ওই যে ছোটবেলায় প্র্যাকটিস করেছি হয়তো সেটা দ্যাট ওয়ার্ক। হ্যাঁ, মানে আমিও এই জিনিসটা বিশ্বাস করি, আসলে ইনেট হতে হয় ব্যাপারটা, তাই না? একদম ভেতর থেকে থাকলেই তারপরে কিন্তু ওই জায়গায় পৌঁছানো যায়, এটা কিন্তু আমি বিশ্বাস করি। এই যে আপু বলছিলেন না যে ইচ্ছে শক্তিটা থাকতে হয় অ্যাকচুয়ালি, তখন আসলে পূরণ হয়। সাথে আবার যে লিডারশিপ যেটা বললেন, কিছু ট্রেটস থাকতে হয় ন্যাচারালি, যেটা বললেন, মানে অনেক কাছে যে ইচ্ছে প্রচুর, বাট সে হয়তো মানুষকে লিড দেওয়া বা ইনফ্লুয়েন্স করতে পারছেন না, যেমন ওই যে এক্স্যাক্টলি, যেমন অনেকে বস হতে পারে, লিডার হতে পারে না। লিডার হওয়াটা কিন্তু টাফ, আমি মনে করি। লিডার হতে হলে তার সাথেই চলতে হবে, তার সাথেই কাজ করতে হবে, কিন্তু বস তো আর এটা করে না। লিডারকে টিমের সাথে কাজ করতে হবে, টিমের সাথে বস হয়ে থাকলে কিন্তু চলবে না। এক্স্যাক্টলি, মানে করে দেখিয়ে আগাতে হবে। আসলে অনেকে যে বলে তোমরা করো, বাট নিজে করছে না, তো তখন কিন্তু তাকে কেউ ফলো করে না। বাট আমি যখন করব যে দেখো আমি করছি সমান হারে, সো তোমরাও আমার সাথে করো, জয়েন হও, বা আমি তোমাদের সাথে জয়েন হই, লেটস ওয়ার্ক টুগেদার, তখন এসে আসলে লিডারশিপটা সত্যিকারের লিডারশিপ হয়ে ওঠে। এইটা একদম সত্যি কথা। আমাদের 2জন বন্ধু আছে, 3জন বন্ধু আমাদেরকে জয়েন করে ফেলেছেন। সবাই আসলে ইফতারের পরে একটু, ওই যে আমরা বলছিলাম ইফতারের পরে সবাই একটু কেমন যেন হয়ে যায়, তাই না? আচ্ছা, নেলি আপার কাছে যাই আগে। নেলি আপা। আসসালামু আলাইকুম নাদিয়া আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ইচ্ছেগুলো, আপনার এখনকার ইচ্ছেগুলো কি ডানা মেলতে পারছে, নাকি একটু পরে বা প্রস্তুত হতে হতে তারপরে আস্তে আস্তে ডানা মেলতে মেলতে পূরণ হবে সবকিছু? একটু শুনতে চাই। আসলে ছোটবেলায় ছিল একরকম ইচ্ছে, মানে এখন একটা ইচ্ছে হলো, কাল একটা ইচ্ছে হলো, অনেক ছিল, মানে ইচ্ছে কোনো শেষ ছিল না ছোটবেলায়। তবে এখন যখন এই বয়সে সেই ইচ্ছেগুলো ডানা মেলা শুরু করেনি, মানে আস্তে আস্তে চেষ্টা করছি ডানা মেলানোর। এখন তো ইচ্ছেগুলো শুধু নিজে চাচ্ছি নিজে ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আর এখন তো মেয়েরা যেহেতু আছে, ওদের ইচ্ছেগুলো এখন আমার ইচ্ছে, ওরা ভালো থাকুক, ওরা ভালো কিছু করুক, ওদের যখন ভালো হবে, ওরা যখন কিছু ভালো করতে পারবে, ওরা যখন সফল হবে ওদের জায়গায়, তাহলে সেই ইচ্ছেগুলো ওদের মধ্যে দিয়ে আমার পূরণ হবে। তখন ইচ্ছে শুধু ওদের নিয়ে, ওদের ভালোটাই হচ্ছে এখন আমার ইচ্ছে। চমৎকার চমৎকার আপা, ধন্যবাদ। সুরমা আপা। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর একটা বিষয়। আর হচ্ছে আমি এই ইচ্ছেটা বিষয়ে একটা গান, 4 লাইনে একটা গান করব, ওই গানের মধ্যেই অনেক উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, করেন। ইচ্ছেটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তার নেই তো মানা,
চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, ও মন চায় বাহ! যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। বাহ! ধন্যবাদ আপু, আমার বাহ! অনেক ইচ্ছে বাস্তবায়ন হয়েছে। ইচ্ছে তা করলাম। খুব সুন্দর। আপনি যে এত সুন্দর গাইতে পারেন এটা কিন্তু জানা ছিল না, আজকে জেনে গেলাম। ওই যে রুমি আপা, একজন পার্টনার পেয়ে গেলেন আপনি। চমৎকার, খুব ভালো লেগেছে। আমার তো ইচ্ছে হচ্ছিল যে একটু উঠে নাচি। নাচি। আপা এত সুরে মেলোডিয়াসলি খুব ভালো লাগলো না? একদম আমাদের আড্ডাটা আলো হয়ে গেল, তাই না? একদম একদম। অনেক অনেক ধন্যবাদ সুরমা আপা। আমাদের গানের পাখিও আছেন, আমাদের মিষ্টি আপাও আছেন। একটা বিরতির পরে আপনাদের কাছে আসছি। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি সরাসরি চলে যাই রুমি আপার কাছে। রুমি আপা, বলো। দেখলেন সুরমা আপা কি সুন্দর গান করেন এবং এই সুপ্ত প্রতিভা। কি সুন্দর গান করেন। আপনি আজকে কি করবেন? গান করবেন? বলছিলাম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আপনি কি গান করতে চান নাকি মনের কথা বলতে চান? মনের কথা কি বলবো বলো? হ্যাঁ সেটাই, গানই করেন, শুনি। কি গান শুনবা বলো? এই যে একটু রিদমিক কোনো গান শোনান, খুব ইচ্ছে করছে, মজাই লাগছে শুনতে। মানে এই যে রিদমিক কোনো গান, যেটাতে রিদম আছে, এরকম কোনো গান শোনান, মজা লাগে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে। একটু নাচো। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, এই নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ! কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ বাহ, চমৎকার। এই যে ইফতারের পরে একটা শরীরে একটা জং ধরা ভাব থাকে, ওটা চলে গেছে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। মিষ্টি আপা, শুভ সন্ধ্যা আপা। একটু শুনি আপনার ইচ্ছের কথাগুলো, একটু শুনি। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে মিউট করে রাখেন, আমি অন্য জনের কাছে। আচ্ছা, হাসিনা আপার কাছে যাই। হাসিনা আপা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার ইচ্ছের কথাটা একটু শুনি, বলেন। এখন মানে রিসেন্ট কি ইচ্ছে হয়েছে আপনার, যা অলরেডি ডানা মেলে গেছে? হ্যাঁ, কত কিছু ইচ্ছে করে বুঝছো, যে ইচ্ছেগুলো হচ্ছে এক সময় করতে পারি না, এগুলো এখন সব করতে চাই। বাহ। এবং করার জন্য আমার ছেলে মেয়েও কখনো কোনো বাধা দেয় না, আমার হাজবেন্ডও বাধা দেয় না। আমার যখন যেটা ইচ্ছে করে চেষ্টা করি করার, এবং সবারও সহযোগিতা আছে। আবার দেখা গেছে ওরা যদি সহযোগিতা নাও করে তাও আমি করতে চলে যাই। কেন?
কারণ হচ্ছে এখন তার কোনো কাজ নাই, আমার চাকরি, সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ সবাই বড় হয়ে গেছে যার যার মতো। তাহলে ওরা এখন যে ইচ্ছেগুলো করতেছে পূরণ, ওই ইচ্ছেগুলো তো আমার অনেক আগেই করার কথা ছিল, তাহলে আমি কেন করব না? এবং সবাই তো সহযোগিতা করতেছে, ভালো করি, ভালোই লাগে। চমৎকার, এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি, তাই না আপা? মানে এই ব্যাপারটাই হওয়া উচিত। আপনি আপনার আম্মুর কথা বলছিলেন না, এটাই করা উচিত। ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন তো তাদের ইচ্ছেগুলো পূরণ হওয়া উচিত, নিজেরাই করে ফেলছে। খুব ভালো লাগে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আচ্ছা রেবেকা আপা। আসসালামু আলাইকুম নাদিয়া আপা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছি। রেবেকা আপা তো ওনার ছেলের বউকে ওনার বান্ধবী লাগে আমার, দুজন মিলে ঘুরতে চলে যায়, তাই না? হ্যাঁ রেবেকা আপা শুনতে পাচ্ছেন? আমি কিচ্ছু শুনতে পাচ্ছেন? ইচ্ছেগুলো বলতে। হ্যাঁ বলেন। বলেন। আচ্ছা নেটওয়ার্ক সমস্যা, আপনি চাইলে বলতে পারেন, বলেন। আচ্ছা ঠিক আছে। আমার ইচ্ছা করে কি সব সময় যেন ওই ছোটবেলার মতো মনটা থাকে, সবকিছু তো ইচ্ছা করে, অনেক কিছু এখনো মনটা পুরা হয়নি, মানুষটা হয়তো বয়স হয়ে গেছে, ইচ্ছাগুলো সবসময় যেন আগের মতো করে পূরণ করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করে যাই, করেও যাবো শেষ পর্যন্ত। এখন তো সবকিছু বড়, বাচ্চারা বড়, আমরা এখন ছোট হয়ে গেছি, আমাদের ইচ্ছেগুলো তারা পূরণ করবে, এই আশায় সবসময় আছি। ধন্যবাদ, সবাই বলুন ইচ্ছা। ধন্যবাদ। খুব সুন্দর ইচ্ছের কথাগুলো শুনলাম, এবং এইটাই আসলে কমন যে এখন তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, নিজের শুধু দায়িত্ব বলতে জব আছে আর হ্যাঁ ঠিক আছে ঘরের দায়িত্ব, কিন্তু তারপরে এই যে সুপ্ত ইচ্ছেগুলো এখন তারা পূরণ করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি হাসিনা আপার দেখেছিলাম, একটা ভ্রমণ কন্যা গ্রুপ আছে, সবাই কিছুদিন আগে ওখানে আমাকেও বলেছিল, কিন্তু আমি আনফরচুনেটলি যেতে পারিনি। সো এই গ্রুপের সবাই ওই গ্রুপে গিয়ে এত মজা করেছে ওরা। সো এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, এরকম ছোট ইচ্ছেগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে তোলে, তাই না? খুবই ভালো লাগে। এখন আমি এইটার মানে এক সাইডে রেখে, ইচ্ছেগুলোর কথা এক সাইডে রেখে, একটা রিসেন্ট ঘটনা যেটা ঘটছে এবং আমার আসলে দেখতেও খুব খারাপ লাগে, কারণ সোশ্যাল মিডিয়াতে চলে আসে, যেটা হচ্ছে শপিংয়ে যাচ্ছে, ধরে জিজ্ঞেস করছে যে আপনার বাজেট কত। এরকম কিছু ডিস্টার্বিং ভিডিও কিন্তু আছে, যে মনে করেন একজন বলেছে আমার 5,000 টাকায় আমি আমার পরিবারের সকলের জন্য কিনতে চাই। হ্যাঁ, ওটা কিন্তু এই ফুটপাতে কিছু শপ আছে ওরকম জায়গায়। সো তারপরে কিন্তু থেমে যাওয়ার কথা, কিন্তু তারপরেও কেউ যদি জিজ্ঞেস করে কারো বাজেট তো 5 লাখ টাকা, আপনার 5,000 টাকা কেমনে, ওটা শুনে কিন্তু নারীটা কান্না করে দিয়েছে। এবং আমি যে এখন বলছি আমার গুজবাম্প হচ্ছে, তখন আমার ফিল হয়েছে আসলে সবকিছু বুঝে শুনে তারপরে নামা দরকার মাঠে, তাই না? শিখতে হয়, আমি যে প্রফেশনে আছি আমার শিখতে হবে, আমার মানে শিখার কোনো শেষ নেই, কিন্তু যে আমি কি বলবো, কোথায় থামবো, কতটুকু সীমাটা কতদূর পর্যন্ত যাব না। আমি শুধু চিন্তা করব যে আমার ভিউ বেড়ে যাবে বলে আমি এই প্রশ্নটা করতে পারি যাকে তাকে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কি অবস্থায় আছে, সে কি অবস্থানে আছে, এটা না জেনে আমি তাকে একটা প্রশ্ন করে ফেললাম এবং বুঝতে পারছি সে ইমোশনালি ব্রেকআউট করছে, কিন্তু হ্যাঁ তারপরে আমি সেকেন্ড এমন প্রশ্ন করে ফেললাম সে আর পারলো না থাকতে, তাই না? আপনার কাছ থেকে আপা একটু শুনতে চাই যে আপনার এইসব দেখে আপনার আসলে এই যে মানসিক অবস্থা কেমন হয়, একটু শুনি। আমার সত্যি কথা বলবো যে আমরা কিন্তু সবাই মানুষ, আমাদের কিন্তু নীতি, নৈতিকতা, বিবেক বলে একটা জিনিস আমাদের সবার মধ্যে আছে। আমরা কেউ বিবেককে ঘুম পাড়িয়ে রাখি, কেউ বিবেকটাকে জাগিয়ে রাখি। এখন এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমরা, এরিকাও আমার সাথে এগ্রি করবে, আমরা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আমরা একটা সমতা আনয়নের চেষ্টা করি, অন্তত একটা ব্যালেন্সড একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করি আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের কথার মধ্যে দিয়ে। এখন যখন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু ওই শ্রেণীভেদটাকে অনেক বেশি স্পষ্ট করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে, এবং কারোরও কিন্তু এই এখতিয়ার নেই যে ওই তার অস্তিত্বে আঘাত করা, তার সামর্থ্যে আঘাত করা, তার যে মানসিক যে মনস্তত্ত্ব রয়েছে সেই মনস্তত্ত্বে সে তার সামর্থ্যের মধ্যে যেই বাজারে তার পক্ষে বাজার করা সম্ভব সেখানে সে গিয়েছে। কিন্তু এই যে নিছক কিছু ভাইরাল ভিডিও করার জন্য কিংবা আরো বেশি ভিউজ বাড়ানোর জন্য, হ্যাঁ, এই আমি কিন্তু আসলে একটা মনস্তত্ত্বে আঘাত করছি, একটা নির্দিষ্ট
মানে বিশাল অংশের একটা মানুষের মনস্তত্ত্বে আঘাত করছি, যেটা একদমই উচিত নয়। এটা নৈতিকতার বিরোধী একটা জেস্টার বলে আমি মনে করি। একদম একদম আপা, আপনার কাছ থেকে একটু হ্যাঁ, আমার সাথে তো আমি অবশ্যই একমত, বিং ইন দ্য সেক্টর। এবং আমাদের মধ্যে থেকে আসলে আমরা হয়তো যান্ত্রিকতা এত বেশি ডুবে যাচ্ছি যে এই মানবিক বিষয়গুলো আমাদের মধ্যে থেকে কমে যাচ্ছে। হ্যাঁ, আপা যেটা বললেন অবশ্যই, মানে এখানে তো অর্থনৈতিক সমতায়নের ব্যাপার, কারণ আমাদের এখন এত বেশি ইনকাম ডিসপ্যারিটি হয়ে গেছে এবং এই বছর এটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবং আমাদের দেশে তো আমরা একটু জানি, মানে আমি বলছি না যে আমরাই বলি এরকম, বাট আছে না কোশ্চেন যে তুমি মোটা হয়ে গেছো দেখলে হঠাৎ হ্যাঁ অল অফ আ সাডেন কমেন্ট করে ফেললাম। সো এখান থেকে জানে না তার থাইরয়েড আছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি, জানে না সে ডিপ্রেশনসে আছে কিনা, ঠাস করে একটা কথা বলে রাইট, একটা মানে নিউ বর্ন মা, মানে বাচ্চার মা, তাকে দেখে হয়তো আমরা কমেন্ট করছি তুমি খালি নিজেই খাচ্ছ, বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে। সো ওরকম, সো এই জিনিসগুলো দেখছি। আর এখন মিডিয়ার যেটা বিষয়, যে সে যেটা বললেন আপা, যে সে হয়তো তার টিআরপি বাড়ানোর জন্য কোশ্চেনের মানে কোথায় চলে যাচ্ছে। সো আমরা যে এই যে বারবার এই ফ্যাসিলিটেশন স্কিল বা কোশ্চেনিং গুলোতে আপাও সেশন নেন, আমিও করি ডিজাইনস, তো এইগুলো কেন হাইলাইট করে যে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা যাতে এই বিষয়গুলো বুঝতে শেখে। অনেক কিছুই তো আমাদের পাঠ্যপুস্তকে ডাইরেক্টলি থাকে না, থাকবেও না, সবকিছু তো আমাদের ইনস্টিটিউশন থেকে বোঝানো সম্ভব না। হয়তো এটা ফ্যামিলি লেভেলে আমরা আশা করি যে পরিবার থেকে আসবে, বাট কিছু কারণে হয়তো আমরা সেই জায়গা থেকেও একটু দূরে সরে গেছি। যে আপা যেটা বলছিলেন যে আমরা গল্প করছিলাম বিহাইন্ড দ্য স্টুডিওতে, যে ছোটবেলা আমরা বাবা মার কর্মক্ষেত্রে গিয়েছি, আপা যেটা বললেন আমার সাথেও তাই। সো ওগুলো কিন্তু একটা লার্নিং। হ্যাঁ, আমার মনে হয় ওই জায়গাতে একটা বড় গ্যাপ হচ্ছে। এটা আসলেই অনেক বড় গ্যাপ হয়ে কিছু যাচ্ছে। দেখে শিখেছি, আপা যেটা বললেন যে আমি দেখে শিখেছি কি বডি পশ্চার হবে, ঠিক একই কিন্তু আপা যে আমি কি প্রশ্ন করতে পারি, তোমার বেতন কত, এটা তো প্রশ্ন হতে পারে না, এটা আসলেই প্রশ্ন হতে তুমি পারে না। কত বেতন পাও, দ্যাটস নট আ গুড থিং টু আস্ক। হ্যাঁ, আমি যাই পড়ি এটার দাম কত, মানে দিস আর ভেরি ইনসেনসিটিভ কোশ্চেন। একদম আসলে সবাই এখন ওই যে ভিউ বিজনেসে ঝুঁকে গেছে, আমি যা ইচ্ছা তাই বলতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি টাইপ একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে। এটা থেকে অবশ্যই বের হতে হবে, মানে এটা কোনোদিনই কাম্য না। আমি আপনার সাথে একমত, মানে এখানে আমাদের সব লেভেলে একটু কাজ করতে হবে, পারিবারিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, মানে এটা তো আসলে জাতীয় ইস্যু হয়ে গেছে, ছোট বিষয় কিন্তু নেই। সো আমাদের নেক্সট জেনারেশনকে বলেন বা আমাদের যে চলমান জেনারেশন, আমরা এত সুন্দর একটা আড্ডা হয়েছে যেটা এই মুহূর্তে সময় একেবারেই শেষ হয়ে গেছে, আর শুনতে পারলে খুব ভালো লাগতো। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আড্ডায় আসার জন্য, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। নাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মন খুলে ইচ্ছে ডানাকে আরো প্রসারিত করতে সাহায্য করার। আমরা খুব মজা করলাম। আর নেক্সাসকেও ধন্যবাদ লেডিস ক্লাবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আরো আপনাদের নেক্সাস বড় হবে, বেড়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।